আজকের ভিডিওতে থাকছে সুন্দরবন ট্রিপের সেকেন্ড ডেতে আমরা কি করেছি না করেছি, কোথায় গিয়েছি সে সমস্ত খুঁটিনাটি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হতেই হোটেলের রুম সার্ভিসের লোকেরা এসে চা আর বিস্কিট দিয়ে গেছে। চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়েছিলাম গ্রামটা হেঁটে দেখতে। কালকে সন্ধে হয়ে গিয়েছিল, তাই খুব বেশি দূর যেতে পারিনি। তো আজকে সকাল সকাল চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘোরার উদ্দেশ্যে। লঞ্চটা ছাড়তে ছাড়তে সেই 9:30, তো তার আগে অনেকটাই সময় পাবো, সেজন্য আমরা আশেপাশের গ্রামটা বেশ অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে দেখেছি। গ্রামের কয়েকজন লোকের সাথে দাঁড়িয়ে কথাও বলেছি। প্রত্যেকটা বাড়ির উঠোনে দেখলাম কিছু না কিছু সবজি লাগানো, আর এক জায়গায় তো আনারস হয়েছে, সেটাও দেখলাম। তো গ্রামটা ঘুরে দেখে এসে হোটেলে ফিরে এসে আমরা স্নান টান করে রেডি হয়ে ওয়েট করছিলাম কখন আমাদেরকে লঞ্চে যাওয়ার জন্য ডাকে। তো রেডি হয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে লঞ্চে যাওয়ার ডাক দিয়েছে। লঞ্চে উঠে এসেই দেখলাম যে বাউল গান হচ্ছে। একজন স্থানীয় ভদ্রলোক উনি গান গাইছিলেন, আর সেই সাথে আমাদেরকে ব্রেকফাস্টটাও সার্ভ করে দেয়। গরম গরম খাবার খেতে খেতে নদীর বাতাস আর সেই সাথে বাউল গান, মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো, একদম মেঘলা মেঘলা রয়েছে। জানি না সারাদিন এরপর আস্তে আস্তে কি ওয়েট করছে। তো সকালে খাবার খেতে খেতে আমরা গানটা এনজয় করছি। আপনারাও সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তোমার ঘরে বসত ঘরে কয়জন, এটা তো সেফ জায়গা, সবচেয়ে সেফ জায়গা এটা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। সুন্দরবনের এই রহস্যময় বনভূমি গড়ে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রশস্ত এক অঞ্চল নিয়ে। আর এই সুন্দরবন বাংলাদেশ আর ইন্ডিয়া দুটো দেশের মধ্যেই বিস্তৃত রয়েছে। বাংলাদেশের মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলগুলো নিয়ে রয়েছে, আর ইন্ডিয়ার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ নিয়ে ছড়িয়ে রয়েছে। আর এখানে মেইনলি 3টি নদীর অববাহিকা, এখানে পদ্মা, ব্রহ্মপুত্র আর গঙ্গা, 3টি নদীর অববাহিকায় যে ডেল্টাগুলো ক্রিয়েট হয়েছে, তো সেই নদী 3টি তো রয়েছে, সেই সাথে এখানে আরও অনেকগুলো নদী মিশেছে। এখানে রয়েছে মাতলা নদী, ভৈরব নদীর কিছু অংশ, এখানে রয়েছে দুর্গাদোয়ানি, আরও অনেকগুলো নদীর নাম আমি আমাদের লঞ্চে দাদাদের থেকে জানতে পেরেছিলাম। পশুর নদীও এখানে রয়েছে, তো সবগুলো নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আর সবগুলো নদী মিলে যখন বঙ্গোপসাগরের দিকে যাবে, তো সেই যে মোহনা, আজকে আমরা সেদিকেই যাচ্ছি। আর আজকে আমি আগেও বললাম আকাশ মেঘ করে রয়েছে। আর মাঝ নদী দিয়ে যখন আমরা যাব, তো দাদারা আজকে আশঙ্কা করছেন যে একটু ঝড়ের মতো হতে পারে। তো বাচ্চারা যেহেতু সাথে রয়েছে, তারপরেও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা কি দেখতে পারি। আর এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এখানে দেখতে। এখানে লঞ্চে করে ঘন্টার পর ঘন্টা নদীর বুক চিরে ভেসে বেড়ায়। কখনো কখনো রয়্যাল বেঙ্গলের দেখা সাক্ষাৎ তারা পেয়েও যায়, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, বা বিভিন্ন রকম চ্যানেলগুলো থেকে, ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি থেকেও প্রচুর লোকজন এখানে আসেন। তারা ঘন্টার পর ঘন্টা নদীর বুকে ভেসে ভেসে সমস্ত ওয়াইল্ড লাইফের পিকচারগুলো তোলেন। তবে এই যে ম্যানগ্রোভ ফরেস্টে আমরা এখন আজকে যাচ্ছি, এই যে নদীর বুক চিরে যে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে আমরা ঢুকবো, সেখানে কিন্তু মোবাইল ছাড়া কোনো বড় ক্যামেরা অ্যালাউ করে না। তো যারা কোনো চ্যানেলের জন্য কাজ করেন বা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তারা কীভাবে ফটোগ্রাফি করেন আমি সেটা ঠিক জানি না, হয়তো পারমিশন নিয়ে আসে কর্তৃপক্ষের থেকে। তো এখানে প্লাস্টিকের কোনো বোতলও কিন্তু সাথে আনা যায় না। তো আমরা এখন নেমেছি সুধন্যখালিতে, সুধন্যখালি ওয়াচ টাওয়ার। এখানে শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি আসে, আর কখনো কখনো ভাগ্য সুপ্রসন্ন হলে 2-1টা হরিণ বা মেছো বেড়াল এগুলো দেখা পাওয়া যায়। আমরা সেভাবে কিছুই দেখতে পাইনি, একটা বন্য শুয়োরের দেখা পেয়েছিলাম, সেটাও কয়েক সেকেন্ডের জন্য। আর প্রত্যেকটা ওয়াচ টাওয়ারেই বনদেবীর মন্দির রয়েছে। তো বনদেবীর মন্দিরে আমরা একটুখানি মাথা ছুঁয়ে এবার ঢুকে যাচ্ছি গভীর জঙ্গলে।
আমরা কিন্তু গভীর জঙ্গলের মধ্যে রয়েছি, তবে দুপাশে কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। আর এই যে দেখুন দুপাশে বিস্তৃত জঙ্গল। তো এখানে যদিও বাঘমামাদের দেখা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে ওয়াচ টাওয়ারে উঠলে ভাগ্য যদি খুব ভালো থাকে দেখা পাওয়া যেতেও পারে, তবে সেটা একেবারেই ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট। যাই হোক, এখানে প্রচুর গাছ রয়েছে। সুন্দরবনের বিশেষত্ব যে সুন্দরী গাছ, যে গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ হয়েছে করা, সেই গাছ রয়েছে। আর প্রত্যেকটা গাছেই কিন্তু নেম প্লেট দেওয়া রয়েছে। সেই গাছের ইংলিশ নাম, বেঙ্গলি নাম, মানে সেই গাছের আঞ্চলিক নামগুলোকে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে লেখা আছে, সেই সাথে সায়েন্টিফিক নামগুলোও লেখা আছে। তো গাছের ব্রিদিং প্রসেস, গাছের সম্পর্কে অনেক ডিটেলই সেখানে লেখা রয়েছে। যারা এইসব ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় নিয়ে পড়ছে। আমাদের গাইড দাদার কাছ থেকে আমরা কতটা শুনেছি আর তারপর সামনের দিকে এগিয়ে চলেছি। দেখতে পাবো তো বলবো, আপনি বলবেন। হ্যাঁ, সবগুলোই কি মাছ ধরে না? অ্যাকচুয়ালি সুন্দরবন তো এখন পুরো আপনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবনে আসার বেস্ট সময় অক্টোবর থেকে মার্চ মাস, তবে এখন ইলিশ উৎসবের জন্য জুন মাসের শেষের দিক থেকে পুজোর আগে পর্যন্ত বেশ ভালো রকমের লোকের আসা যাওয়া হয়। তবে আমরা একেবারে অফ সিজনে এসেছি, আর এই সময় লোকজন একদম কম থাকে, তাই ফাঁকায় ফাঁকায় আমরা ফরেস্টের যে একটা ফ্লেভার সেটা ভালোভাবে নিতে পারছি। চারপাশে সমানে ঝিঝির ডাক শোনা যাচ্ছে, ভিডিওতেও আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। তো এই সময় ভেবেছিলাম ভীষণ গরম হবে, অতটা গরমও পাইনি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াই দিচ্ছে। আর সবথেকে বড় কথা, ফরেস্টের ফুল যে ফ্লেভারটা, একটা নিঝুম ব্যাপার, সেইটা আমরা এখানে পুরো দমে পেয়েছি। গাছগুলোর নাম দেখেছো সেটা? বকুল কাঁকড়া, এটা হুডো, এটা হুডো। Hudu bahan. Common nama scientific mas Floridia. জঙ্গলে পড়ে আছে, কারণ নর্মালি এই গাছটা যেখানে জন্মায় সেই ল্যান্ডটা অনেকটা হাইট আছে, কারণ অবশ্য পরিমাণে প্রায় 15-16 ফিট যে জলটা বাড়ছে তার আপার ল্যান্ডগুলোতেই মোটাল গাছ, আর বিএসসি অর্গানাইজেশনটা সেটা সম্পূর্ণ আলাদা। তো এই হাইল্যান্ড না হলে এই গাছটাও কিন্তু সার্ভাইভ ভালো সব থেকে। এই হচ্ছে খলসি গাছ। এই গাছের মধু কিন্তু ভীষণ ভালো হয়। এই গাছে মৌমাছিরা মৌচাক বানায়। আর বইয়ের পাতায় যে গাছের নামগুলো আমরা পড়েছি, সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, বকুল কাঁকড়া, তো সেই সমস্ত গাছগুলোকে আজকে চোখের সামনে দেখছি। স্পেশালি গোলপাতা গাছের নাম, আমি যেহেতু বাংলাদেশি, তো বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে গোলপাতা গাছের পাতাগুলোকে ঘরের ছাউনি হিসেবে ইউজ করা হয়। তো এগুলো গাছের নাম আমরা অনেক পড়েছি বইয়ের পাতায়, জিওগ্রাফি বইয়ের পাতায়, সেগুলোকে চোখের সামনে দেখছি। তো একটা ভীষণ ভালো লাগাই মনটা ছেয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু শীতের সময় অনেক পরিযায়ী পাখি আসে, সেই সমস্ত কোন পাখিগুলো বেশি আসে সেগুলোর বোর্ডে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর একটু পরে ওয়াচ টাওয়ারটা সামনে আসলে ওয়াচ টাওয়ারটা উঠেও দেখব। আর এই প্রত্যেকটা গাছ দেখতে দেখতে যাচ্ছি। সময়টা কম থাকার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, গাইড দাদা অনেকটা এগিয়ে গেছেন। তো সেই গোলপাতা গাছ, এই গাছের পাতাগুলো দিয়েই কিন্তু ঘরের ছাউনি ইউজ হয় আর ছাউনি হিসেবে ব্যবহার হয়। আর আমি এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলেও জানলাম যে এই ছাউনিগুলো কিন্তু 3 থেকে 4 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকে, শক্তপোক্ত থাকে, কোনো রকমের কোনো লিকেজ হয় না, আর ঘর ঠান্ডা রাখতেও কিন্তু অনেক হেল্প করে।
এইবারে চলে এসেছি ওয়াচ টাওয়ারে। চলুন আস্তে আস্তে ওপরে যাই, দেখি আমাদের জন্য কেউ ওয়েট করছে কিনা। আমরা এখন ওয়াচ টাওয়ারে রয়েছি, আর একটা বন্য শুয়োরকে কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেয়েছিলাম, তবে সে বোধহয় লোকজনের কথার আওয়াজে জঙ্গলের আওয়াজ পেয়ে জঙ্গলের ভেতর সাথে সাথে ঢুকে যায়। এখানে কিন্তু প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের নিচে লেখাই থাকে যে সাইলেন্স বজায় রাখতে, তবে সেটা লোকজন করে না। আর মানুষের আওয়াজেই যদিও কোনো বন্যপ্রাণী জল খাওয়ার তাগিদে বের হয়ে আসে, আওয়াজ পেলে তৎক্ষণাৎ তারা আবার গভীর জঙ্গলে ঢুকে যায়। তো আমরা এখানে আসার সময় বেশ কতগুলো পাখি দেখতে পেয়েছি, তার মধ্যে অনেকগুলোই মাছরাঙা দেখেছি। দাদাদের থেকে শুনলাম যে পুরো পৃথিবীতে 14 রকমের মাছরাঙা পাওয়া যায়, তার মধ্যে 12টা ভ্যারাইটি এই সুন্দরবনে রয়েছে। তার মধ্যে দুটো একটা আমরাও দেখেছি, একটা নীল রঙের মাছরাঙা, অপূর্ব দেখতে ছিল, সত্যি ভীষণ সুন্দর। তবে মোবাইল বের করে ছবি তুলতে তুলতে পাখি বাবাজি অনেক দূরে উড়ে গিয়েছিল। যাই হোক, ওয়াচ টাওয়ার থেকে কাউকেই দেখতে পেলাম না। এবার আমরা নিচে নেমে যাব, আবার লঞ্চে উঠতে হবে, লঞ্চ আবার নিয়ে যাবে অন্য একটা ওয়াচ টাওয়ারে। এই গাছগুলো কিন্তু সত্যি একটা বিস্ময়, প্রকৃতির সত্যি একটা পরম বিস্ময় লুকিয়ে রয়েছে এই গাছগুলোর মধ্যে বা এই বনের এই পুরো বনটার মধ্যেই। কিভাবে নোনা জলে, যেখানে অন্য কোনো গাছ 2-4 দিন থাকলে লবণাক্ত জলে সেই গাছটা পুরো মরে যাবে, সেখানে দেখুন পুরো একটা জঙ্গল এই নোনা জলের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর গাছের শেকড়গুলো কিভাবে বাইরে বেরিয়ে এসছে, আর এই গাছের শেকড়গুলোর জন্যই কিন্তু এখানে বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অনেকটা প্রতিরোধ করা যায়। তো সত্যি প্রকৃতির এক বিস্ময়। এই নোনা জলে গাছগুলো অর্ধেক গলা অবধি জলেও গাছগুলো দাঁড়িয়ে থাকে। যখন জোয়ার আসে তো এই গাছগুলো প্রায় অনেকটা ডুবে যায়, কিন্তু তারপরেও বছরের পর বছর গাছগুলো কিন্তু এই নোনা জলে এভাবেই বেঁচে আছে আর আস্তে আস্তে বড় হচ্ছে। তাই জন্যই বোধহয় এই জঙ্গলকে মিস্টেরিয়াস ফরেস্ট বলা হয়। জলে পড়ে গেলে ছবিগুলো বেরিয়ে যাবে। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরে আবার আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, মানে এখানে এসে থেকে সমানে খেয়েই যাচ্ছি, একটা খাবার হজম না হতে আবার এখন চলে এসেছিল আলুর পাকোড়া, তো সেটা খেয়ে নিয়েছি। আবার আমরা নদীর হাওয়া খেতে খেতে যাচ্ছি সামনের দিকে। আর আজকে কিন্তু ভীষণ জোরে জোরে হাওয়া, মাঝে মাঝে তো নৌকাটা প্রচণ্ডভাবে লঞ্চটা প্রচণ্ডভাবে দুলছিল। আমাদের লঞ্চের নিচের পোর্শন যেখানে বিছানাপত্র রয়েছে, সেখানে রান্নাঘরও রয়েছে, তো সেইখানে অনেকবার জলও ঢুকে যাচ্ছিল। তো সেসব গুলো নিয়ে বাচ্চারাও যেহেতু রয়েছে আমাদের সাথে, একটু বেশ ভয় ভয় লাগছিল। একটা মানে সেভাবে সাঁতার তো জানি না, যাই হোক একটু ভয় ভয় লাগছিল। ভগবানের নাম স্মরণ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর ওই যে দেখুন, আকাশের মুখ কিন্তু ভালোই কালো হয়ে রয়েছে, জানি না আজকে কি আছে কপালে। এবারে আমরা নেমেছি দোবাকি ক্যাম্পে। এটাও একটা ওয়াচ টাওয়ার, তো এখানেও জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যে রাস্তা রয়েছে সেইখান দিয়ে নিয়ে যাবে ওয়াচ টাওয়ারের দিকে। তো এই জায়গাটা প্রচণ্ড রকমের সানি, এখানে বেশ ভালো রকম গরম লাগছিল। তো আমরা এখানে মনে হয় না খুব বেশিক্ষণ স্টে করব। নৌকাতে থাকার সময় কিন্তু দারুণ মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখানে নামার পর থেকেই দেখছি বেশ চনমনে রোদ উঠেছে। এখন মনে হচ্ছে যে গরমকাল, এখন মনে হচ্ছে যে শীতকাল এলে ভালো হতো, প্রচণ্ড গরম, খুব কষ্টই হচ্ছিল দাঁড়াতে। তো আমরা ঘুরতে ঘুরতে এটাও একটু তাড়াহুড়ো করেই দেখে নেব। এটা যেহেতু প্রচণ্ড গরম লাগছে, তো খুব বেশিক্ষণ এখানে স্টে করা যাবে না। চলুন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই।
আমরা দোবাকির ওয়াচ টাওয়ারে উঠছি। আমি মাত্র সাইনবোর্ডটা দেখালাম। এখানে প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে ওঠার আগে সাইনবোর্ডে কিন্তু বড় বড় করে লেখা থাকে প্লিজ কিপ সাইলেন্স, কিন্তু লোকজন সেটা ভুলে যায়। যাই হোক, এখানে এসে আমরা অনেকগুলো পাখি দেখতে পেয়েছি। ওই যে দেখুন দূরে অনেকগুলো পাখি এখানে জলের মধ্যে খেলা করছে। এখানে মাছরাঙ্গা দেখাও পেয়েছি, আর সেই সাথে ওই যে মদন টাক পাখি, যেটা দেখতে অনেকটা বকের মতো কিন্তু বেশ বড় সড়ো আকারের। এটা বোধহয় সুন্দরবন সহ আর মাত্র কয়েকটা জায়গাতেই, হাতে গোনা কয়েকটা জায়গাতেই পাওয়া যায়। তো এটাও সুন্দরবনের সেকেন্ড লার্জেস্ট পাখি। ওই যে দূরে আমি কতটা ক্যাপচার করে দেখাতে পারছি জানি না, কিন্তু আমরা তো বেশ ভালোভাবেই দেখতে পেয়েছি। তো এখানে বেশ অনেকগুলোই পাখি রয়েছে জঙ্গলে। আর এখান থেকে সামনের দিকে রয়েছে আরও একটা ওয়াচ টাওয়ার, সেটা আরও ঘন জঙ্গলের মধ্যে। তবে এখানে আমি যেটা বললাম আগে, প্রচণ্ড গরম লাগছে, ভীষণ রৌদ্রের তাপ, তো সেই জন্য আমরা আর ওইটাতে যাইনি। আমরা একটুখানি আশপাশটা ঘুরে নিয়ে তাড়াতাড়ি আবার লঞ্চে ফিরে গিয়েছি। আর আমাদের সাথে যে দুটো ফ্যামিলি ছিল ওরা একটুখানি এগিয়ে গিয়ে ওরাও আর গরমে পারেনি, ওরাও পরে ব্যাক করে এসেছিল। লঞ্চে আসার পরে আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। পাতে পড়ে গেছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর এরপরে আসছে একটা নিরামিষ তরকারি, তারপরে মাছের ঝাল, চিকেন কারি, চাটনি, পাঁপড়। তো এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে। এখন প্রায় 3:30 4টে মতো বাজে। দুপুরের খাওয়াটা আমরা খেয়ে উঠতে 3:30 মতো বেজে গেছিলো। খাওয়ার পরে সবাই একটু লঞ্চের সামনেটা বসে রেস্ট করছিলাম। তখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আর এই সময় সূর্যের দিকেই ফেস করে আমরা আর কি ফিরছি। আর হাওয়ার বিপরীত দিকে যেহেতু আমরা যাচ্ছি, তো হাওয়াটাও তেমন পাওয়া যাচ্ছে না। সবাই গরমে এখন একটু কষ্ট পাচ্ছে। এখন মনে হচ্ছে শীতকালটা এখানে আসার জন্যই বেস্ট। যাই হোক, হোটেলে আসার পরে সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম। একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা স্ন্যাক্স, এই যে চাউমিনটা কিন্তু অসাধারণ খেতে ছিল। চাউমিন খেয়ে সবাই একটু রেস্ট করতেই দাদারা আমাদেরকে ডেকে নিয়ে গেছিলেন গান শোনার জন্য। এখানেরই আঞ্চলিক লোকজন, এই অঞ্চলের আশেপাশের লোকজনেরা এখানে প্রোগ্রাম করে। কখনো কখনো নাচের প্রোগ্রামও হয়, তো আজকে গানের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। তো দুটো দাদা আর একটা দিদি গান শোনাতে এখানে আমাদেরকে গান শোনাতে এখানে এসেছেন। তখন আমরা তাদের গানটা এনজয় করছি। এইখানের আঞ্চলিক শিল্পীদের গান মুগ্ধ হয়ে শুনলাম। ওনারা কিন্তু কেউই প্রশিক্ষণপ্রাপ্ত নয়, তারপরেও খুব ভালো ওদের পরিবেশনা, খুব ভালো ব্যবহার, খুব ভালো দরদ দিয়ে গানটা করেছেন। তো মুগ্ধ হয়ে সেটা শোনার পরে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবারে ছিল ডাল, আলু ভাজা, আর আজকে ছিল মাটন কারি। খাওয়ার পরে সবাই ভীষণ ক্লান্ত ছিল, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের শেষ পাতে আজকে সারাদিন ঘোরাঘুরির কিছু স্টিল পিকচার সবার সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে কালকে আমরা আমাদের হোটেল ছেড়ে দেব। কালকে সারাদিন ঘোরাঘুরির পরে আমরা চলে যাব আমাদের বাড়িতে, আমাদের নিজেদের ঠিকানায়। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।